নমস্কার, টিম স্কেয়ার চার্জারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং গল্পে আছেন। স্কেয়ার চার্জারের আজকের স্কেয়ারি নিবেদন লেখক সাগর কুমার পাঠকের কলমে একটি গ্রাম বাংলার ভয়ানক কাহিনী, মেছো ভূতের খপ্পরে। আজকের গল্পটি কিন্তু একটি গল্প নয়, অর্থাৎ আজকের গল্পে আপনারা শুনবেন গল্পের ভেতর গল্প এবং তার ভেতরে আসল গল্প। তারপরে সবটা কিভাবে কানেক্ট হয় সেটাই আসল শোনার পালা। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন লেখক সাগর কুমার পাঠকের কলমে গ্রাম বাংলার ভৌতিক কাহিনী, মেছো ভূতের খপ্পরে। শুক্রবার সকালে টিভিতে যখন দেখলাম যে আগামী 3 দিন গভীর নিম্নচাপের সম্ভাবনা আছে, ঠিক করলাম যে এই সপ্তাহে আর গ্রামের বাড়ি যাব না। মেসের বাকিদের সে কথা বলতে আরও 3 জন আমার প্রস্তাবে রাজি হয়ে গেল। আমি ছাড়াও এই মেসে আরও 7 জন থাকে। এখানে যারা আছে তারা প্রায় সবাই আমার মতনই চাকুরিজীবী। শুধু রাজর্ষি বলে একটি 22-23 বছরের ছেলে আছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলায় মাস্টার্স করছে। ওর সামনে পরীক্ষা বলে আগে থেকেই ঠিক করেছিল এই সপ্তাহে বাড়ি যাবে না সে। আমরা যারা রয়ে গেলাম তারা সবাই চাকরি করি। শুধু আমাদের মেসের ম্যানেজার কাম প্রাণপুরুষ টোটনদা ব্যবসা করে। টোটনদা আমাদের সবার চেয়ে বয়সে বড়, বয়স প্রায় 50-এর কাছে। ফর্সা, মোটাসোটা, গোলগাল চেহারা, মাথায় অল্প টাকও আছে, তবে মুখে সব সময় একটা হাসি যেন লেগে রয়েছে। আর সবচেয়ে বড় কথা, ভদ্রলোক দারুণ আড্ডাবাজ লোক। ঝুলিতে প্রচুর গল্প। এই শুধু ওনার জন্যই বিদেশ বিভুঁয়ে এসেও আমরা একাকিত্বে ভুগি না। আমরা সবাই মোটামুটি 30-এর আশেপাশে। শান্তনু আমার গ্রামেরই ছেলে। বলতে গেলে ওই আমায় কলকাতায় চাকরি পাওয়ার পর কম পয়সায় এই মেসে থাকা খাওয়ার ব্যবস্থাটা করে দেয়। বিশ্বনাথ দা আমাদের চেয়ে কয়েক বছরের বড় একটা স্কুলে শিক্ষকতা করে। টোটনদার বড় বাজারে কাপড়ের দোকান। অকৃতদার মানুষ, আত্মীয় স্বজনও কলকাতায় বিশেষ কেউ নেই। শুনেছি বর্ধমানের দিকে ওনার বাড়ি, তবে সেখানে এখন বিশেষ আর কেউ থাকে না। এক বোন বিয়ে হয়ে গিয়েছে, বিদেশে থাকে। আর ওনার ছোট ভাই বহুদিন হলো মারা গিয়েছে। বাকি আত্মীয় স্বজনদের সাথে বিশেষ যোগাযোগ নেই। সত্যি কথা বলতে কি, আমরাই ওর সবচেয়ে কাছে, বিশেষ করে আমি। উনি মাঝে মধ্যেই একা থাকলে আমার সাথে বেশ গল্প টল্প করে, বেশ লাগে তখন। এই মিস্টার দায়িত্ব পুরোপুরি টোটনদার ঘাড়ে। আমরা মাসের শুরুতে ওর হাতে টাকা তুলে দিয়েই তো খালাস। সব ঝামেলা টোটনদাই সামলায়। শুক্রবার রাতে টোটনদা ফিরতেই আমরা আমাদের সিদ্ধান্ত জানাতেই টোটনদা বেশ খুশি হল। ও তো সারা বছর ছুটির দিনগুলো সবসময় একাই কাটায়। তবে আমাদের এই থাকার কথা কাজের লোক কাম রান্নার মাসি বুড়ি দিকে বলা নেই, এই যা অসুবিধা। এই বুড়ি দিয়ে আমাদের মেসের দুবেলা রান্না করে দেয়, সাথে বাসন মাজাও তার দায়িত্ব। বাকি কাজ আমরাই সবাই মিলে ভাগ করে নিই। বুড়ি দিয়ে আমরা কদিন থাকবো না জেনে মেয়ের বাড়ি যাবে বলে ছুটি নিয়েছিল, না হলে সে বিশেষ কামাই টামাই করে না। টেনিদাও আর আপত্তি করেনি। আজ রাতে আমরাই রান্না করে নেব বলে সবাই মিলে ঠিক করলাম। বেশ একটা পিকনিক আমেজ এসে গেল যেন। রাতে শান্তনুর রান্না করা খিচুড়ি ডিম ভাজা খেয়ে সবাই শুয়ে পড়লাম। শান্তনু খিচুড়ি ছাড়া আর কোনো রান্না সেরকম ভাবে জানে না, তাই সুযোগ পেলেই ও খিচুড়ি রান্নার আবদারটা তোলে। বর্ষার ওয়েদারে আমরাও সেটা মেনে নিলাম। পরদিন খুব সকালে টোটনদা চা তৈরি করে নিয়ে এসে আমাদের সবাইকে যখন ডাকলো, আকাশের তখন রীতিমতো মুখ ভার।
টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমি ঘোষণা করলাম আজ আমি রাজর্ষিকে নিয়ে বাজারে যাব। রেইনকোট পরে বাজারে গিয়ে দেখি আজ বাজার বিশেষ বসেনি। অল্প সবজি আর একটা ভালো দেখে কালবোস মাছ নিয়ে বাড়ি ফিরলাম। বাজার নিয়ে ফেরার পর এক রাউন্ড চা খেয়ে দেখি বুড়িদি হাজির হয়েছে। বলল, খবর পেলাম তোমরা কজন আছো, তাই বৃষ্টি মাথায় নিয়েই চলে এসেছি তোমাদের কষ্ট হবে বলে। মেয়ে ফোনে জানিয়েছে ওখানে খুব বৃষ্টি হচ্ছে, বন্যাও হতে পারে, তাই যেতে মানা করলো। আমরা সবাই হই হই করে উঠলাম। বুড়িদি বাজার দেখে নিয়ে বলল, আজ তাহলে মাছের কালিয়া করব দুপুরে। এখন ময়দা মাখছি, লুচি আর সাদা আলুর তরকারি হবে। শুনে তো সবার মুখ আনন্দে ভরে উঠল, এক টোটনদা ছাড়া। আমি সেটা লক্ষ্য করে বলে উঠলাম, কি হলো গো টোটনদা, তুমি আবার মুখ গোমড়া করে আছো কেন? টোটনদা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি কালবোস মাছের কালিয়া খাবো না। কেন, কি হলো? প্রশ্ন করল বিশ্বনাথদা। টোটনদা সে কথার কোনো উত্তর না দিয়ে বলল, যাই, মাসিকে আরেক রাউন্ড চায়ের ব্যবস্থা করতে বলি। আমরা বুঝলাম যে টোটনদা এ নিয়ে আর কিছু বলতে চাইছে না। আমরাও আর জোরাজুরি করলাম না। দুপুরে ভাতের সাথে ডাল আর শুধু সবজি খেলো টোটনদা। আমাদের জোরাজুরি সত্ত্বেও মাছ খেলো না দেখে মাসে তাড়াতাড়ি একটা ডিম ভেজে ওকে দিল। টোটনদা চুপচাপ খেয়ে নিল, তবে মুখটা খুবই গম্ভীর। খাওয়া দাওয়ার পর দুপুরবেলা মুষলধারে বৃষ্টি নামলো। আমরা ঠিক করলাম আজ দুপুরে না ঘুমিয়ে সবাই মিলে তাস খেলে কাটাবো। প্রথমে কয়েক রাউন্ড তাস খেলা হলো, কিন্তু কেউই তাস খেলার ভক্ত নয় বলে বিশেষ ব্যাপারটা জমল না। রাজর্ষি হঠাৎ বলল, দূর, তাস টাস ভালো লাগছে না, বরং কেউ গল্প বলো না গো। কিসের? আমি প্রশ্ন করলাম। শান্তনু বলল, ভূতের। বলেই সে নিজেই ভূতের গল্প আরম্ভ করল। তোমরা তো জানো আমার দাদু মানে মায়ের বাবা এক সাউদারি অফিসে বড় কর্তা ছিলেন। গল্পটা তার কাছ থেকেই শোনা। ঘটনাটা যখন বটে তখন সবে ইংরেজ আমল শেষ হয়েছে। তিনি সেই সময় একবার ভূতের পাল্লায় পড়েছিলেন। সে ভূত নয়, একেবারে সাহেব ভূত। তখন দাদু লালবাজারের কাছে নতুন একটি অফিসে পোস্টিং পেয়েছে। একদিন অনেক রাত অবধি অফিসে থাকতে হয়েছিল। সেদিন রাতের বেলা খুব খিদে পেয়ে যাওয়ায় ভাবলেন বাইরে থেকে কিছু একটা খাবার কিনে আনবেন। তখন তো আর এখনকার মতো ওখানে এত খাবারের দোকান ছিল না। তবু একটা মিষ্টির দোকান থেকে কিছু খাবার খেয়ে অফিসে ফিরে এলেন। এই অফিসে দাদু যখন জয়েন করেছিল পুরো অফিসের সব জায়গাগুলো ঠিকমতো চেনা হয়ে ওঠেনি। এদিকে দাদু খাবার কিনে ফেরার সময় ভুল দিকে চলে গেছেন। ঠিকমতো খুঁজে পাচ্ছেন না নিজের ঘরটা, কাউকে দেখতেও পাচ্ছেন না যে জেনে নেবেন। এইভাবে কিছুক্ষণ ঘুরপাক খেতে খেতে দেখলেন একটা ঘরে আলো জ্বলছে, তবে ঘুলঘুলি দিয়ে আলো আসতে দেখে সাহস করে দরজার দিকে এগিয়ে গেলেন। আস্তে আস্তে দরজা ঠেলতেই দরজাটা কেঁচ করে শব্দে খুলে গেল। ঘরটায় কেমন যেন একটা গন্ধ। অনেকদিন ঘর বন্ধ থাকলে যেরকম গন্ধ হয় ঠিক সেই রকম। উনি দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতরে মাথাটা গলিয়ে দিলেন। দেখলেন একটা বিশাল সেক্রেটারিয়েট টেবিলের ওপারে একটা লাল মুখোশ সাহেব এক মনে কাজ করে যাচ্ছে। সাহেবের চেহারাটা প্রকাণ্ড, মাথায় সোনালি আর লালচে চুল মেশানো, সে রঙেরই এক মুখ দাড়ি আর গোঁফ। নীলচে চোখের মণি যেন জলজল করছে। দাদু সাহেবকে দেখলেও সাহেব যেন তাকে খেয়ালি করেনি। সাহেবের ওই চেহারা দেখে দাদুর আর তাকে কোনো প্রশ্ন করার সাহস হলো না। চুপচাপ যেমন এসছিলেন তেমনই ঘর থেকে বেরিয়ে গেলেন। এসেও আধো অন্ধকারে করিডোর ধরে ছুট লাগাবেন কিনা ভাবছেন, এমন সময় দেখলেন সেই সাহেব সামনে দাঁড়িয়ে। সাহেবের নীল চোখ দিয়ে তখন আগুন ঝরছে। বলে সাহেব তখন দাদুকে এক 82 শিক্ষার চড় কষালেন। সেই বিশাল হাতের চড় খেয়ে দাদু মাটিতে লুটিয়ে পড়লেন। তারপরেই জ্ঞান হারালেন দাদু। বলে একটু থামল শান্তনু। রাজর্ষির প্রশ্নের উত্তরে আবার নাটকীয় ভঙ্গিতে বলা শুরু করলো শান্তনু। এরপরই তো আসল ঘটনা।
দাদুকে অনেকক্ষণ দেখতে না পেয়ে অফিসের লোকজন দাদুকে খুঁজতে শুরু করেছিল। পরে তারা দাদুকে অজ্ঞান হয়ে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে চোখে মুখে জল ছিটিয়ে দাদুর জ্ঞান ফেরায়। দাদুর মুখে সব কথা শুনে তারা কিছুই বললেন না, খালি তাড়াতাড়ি দাদুকে বাড়ি পাঠিয়ে দেয়। এরপর দাদু অফিসে পরদিন এসে যা শোনেন তাতে রীতিমতো ভয় পেয়ে যান। ওই সাহেবের নাম এডওয়ার্ড ল্যাং। ল্যাং সাহেব খুব বদমেজাজি আর অহংকারী ছিলেন। তিনি এই অফিসের সবচেয়ে বড় কর্তা আর সেই সঙ্গে মালিকের জামাই ছিলেন। আর ভারতীয়দের দু চোখে দেখতে পারতেন না। ব্রিটিশরা স্বাধীনতার পর অধিকাংশই দেশ ছেড়ে চলে গেলেও উনি যাননি। আর ওনার সবচেয়ে যেটা খারাপ বিষয় ছিল সেটা হলো ওনার ইংরেজ হিসেবে প্রভুত্ব মানসিকতা। ওনার সাথে দেখা হলে কোনো ভারতীয় যদি তৎক্ষণাৎ তাকে অভিবাদন না জানাতো তাহলে তিনি তাকে গালমন্দ শুরু করে দিতেন, এমনকি চাকরি থেকেও তাড়িয়ে দিতেন। তার ধারণাই ছিল হচ্ছে যে ভারতীয়রা হলো অসভ্যের জাত, তারা কোনো ম্যানার্স জানে না। সকাল হোক বা রাত, ওনাকে দেখা হওয়ার পর গুড মর্নিং বা গুড ইভিনিং না জানানোটা ছিল অপরাধের শামিল। আমার দাদু না জেনেই সেই অপরাধ করে, আর তার জন্য শাস্তিও পেয়েছিলেন। আমি বললাম, হ্যাঁ সে না হয় বুঝলাম, কিন্তু এখানে ভূত এলো কোথা থেকে? কথা ছিল যে তুই ভূতের গল্প বলবি, তুই তো তোর দাদুর গল্প বলতে লেগে গেলি রে। আমি কিন্তু গল্পটা এখনো শেষ করিনি। বলেই শান্তনু আবার শুরু করলো। এই ঘটনাটা শোনার পর দাদু অফিসের সিনিয়রদের বলেন, আমি তাহলে সাহেবের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসি। যতই হোক নতুন চাকরি। দাদুর প্রস্তাব শুনে সবাই কেমন চুপ হয়ে যায়। তারপর একজন বলে, সেই সাহেবকে তুমি পাবে কোথায়? কেন, ওই ঘরে আবার যাব? বলে দাদু কয়েকজনকে যাওয়ার জন্য অনুরোধ করে। প্রথমে কেউ রাজি হয় না, পরে দু একজন রাজি হয়। তারপর সিদ্ধান্ত হয় সবাই মিলে একসাথে সাহেবের কাছে যাওয়া হবে। তখন সবাই মিলে সেই ঘরের দিকে যায়। গিয়ে দাদু দেখে আগের সেই জায়গাটা একদিনেই অনেক পরিবর্তন হয়ে গেছে। বিল্ডিংয়ের এই অংশটা কেমন পুরনো স্যাঁতস্যাঁতে, এখানে ওখানে ঝুল পড়ে গেছে। এরপর করিডোর ধরে সেই ঘরটার সামনে গিয়ে দেখে দরজাটা বন্ধ। দেখেই বোঝা যাচ্ছে বহুদিন খোলা হয়নি। বাইরে নেম প্লেটে ল্যাং সাহেবের নামটা অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। খুব অবাক হয়ে যায় দাদু, একদিনের মধ্যেই এত পরিবর্তন কিভাবে সম্ভব? কাল রাতে তো এমন ছিল না। সবাই যে যার নিজের কাজের জায়গায় ফিরে যায়। পরদিন এই নিয়ে অফিসে আলোচনা শুরু হলে অফিসের খুব পুরনো একজন কর্মচারী জানান, ল্যাং সাহেব তো বহুদিন হলো মারা গেছেন। একদিন স্ত্রীর সাথে ঝগড়া করে এই ঘরে সাহেব নিজের রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন। এই ঘরে মাঝে মাঝে অনেকেই ওনার অস্তিত্ব টের পেয়েছে, তবে তোমার এই ঘটনা কারোর সাথে ঘটেনি। এই কারণেই সবাই বিল্ডিংয়ের এই অংশটায় আসতে ভয় পায়। অফিসের কেউই এইদিকে আসে না। তুমি জানতে না বলে চলে এসেছিলে। সব শুনে দাদু খুব ভয় পেয়ে যায়। সেই সপ্তাহেই হেড অফিসে তবদির করে ওই অফিস ছেড়ে অন্য অফিসে দাদু জয়েন করে। বলে শান্তনু থামল। বিশ্বনাথ দা বললেন, তাহলে বলতে চাইছো তোমার দাদুকে ভূতে চড় মেরেছিল? হ্যাঁ, সে আমি কি জানি, দাদুর মুখে যা শুনেছি তাই বললাম। তোমাদের বিশ্বাস করতে হয় করো, না হলে করো না। বিশ্বনাথ দা মুচকি হেসে বললেন, সবাই যত ভূতের গল্প বলে সবই অন্যের মুখে শোনা, নিজের অভিজ্ঞতা কেউই বলে না। খোঁচাটা যে শান্তনুর উদ্দেশ্যে সেটা বুঝতে আমার বাকি রইল না। এর মধ্যেই টোটনদা দিকে চা করে এনেছে। কখন যে ও উঠে গিয়েছিল আমরা কেউই খেয়াল করিনি। চা খেতে খেতে রাজর্ষি আলপটকা বলে উঠল, টোটনদা, তুমি কোনোদিনও ভূত দেখোনি? টোটনদা এবার চায়ের কাপে একটা চুমুক দিয়ে মুখ খুললেন। তোমরা সকালে আমায় জিজ্ঞেস করছিলে না আমি কালবোস মাছের কালিয়া কেন খাবো না? এই কালবোস মাছের সাথে আমার একটা খুব খারাপ অভিজ্ঞতা জড়িয়ে আছে। খারাপও বলতে পারো, আবার অলৌকিকও বলতে পারো। ঘটনাটা তোমাদের বলতে পারি, কিন্তু এ নিয়ে তোমরা আমায় আর কোনো প্রশ্ন করে বিব্রত করবে না বলে যদি কথা দাও, তবে সেই ঘটনার কথা তোমাদের বলতে পারি। আমরা সবাই
এই বিষয়ে সম্মতি জানালে টোটনদা বলা শুরু করলে। টোটনদার গল্প বলার ভঙ্গিটা বেশ সুন্দর। এমনভাবে ব্যাখ্যা করে যেন মনে হয় চোখের সামনে ঘটনাগুলো ঘটছে। টোটনদা একটু কি যেন চিন্তা করে নিল, মনে হলো যেন মনে মনে সাজিয়ে নিচ্ছে ঘটনাটা। তারপর বলা শুরু করলো। আমি যে ঘটনাটা বলবো সেটা আজ থেকে প্রায় 40 বছর আগে 80-র দশকের ঘটনা, যা আমার সাথেই ঘটেছিল। হয়তো তোমাদের বিশ্বাস হবে না, তবুও বলছি। তখন আমার বয়স 12 বা 13 হবে। আমার দেশের বাড়ি মানে বর্ধমানে একান্নবর্তী পরিবার ছিল আমাদের। বাবার জ্যাঠারা মিলে সবাই একসাথে থাকতাম। বাবা ছিলেন স্কুল মাস্টার, খুব গম্ভীর প্রকৃতির, রাশভারী লোক। আমরা পারতপক্ষে তেনার কাছে ঘেঁষতাম না। আমাদের জ্যাঠা চাকরি সূত্রে বিহারে থাকতেন, তবে ছুটি ছাটায় বাড়ি আসতেন। তবে আমাদের পরিবারের ছোটদের কাছে সবচেয়ে পছন্দের ছিলেন নিতাই জ্যাঠা। নিতাই জ্যাঠা বাবার নিজের দাদা নন, বাবার কিরকম দূর সম্পর্কের মাস্তুতো দাদা হন। একলা মানুষ, সারা জীবন কোনো নির্দিষ্ট চাকরি করেননি, একা প্রায় সারা ভারতবর্ষ ঘুরে বেরিয়েছেন, কিন্তু কোনো জায়গাতেই বেশি দিন থিতু হয়ে থাকেননি। আজ এই যে এলেন, হয়তো 2 দিন বাদেই অন্য কোথাও চলে যাবেন। ওনার সঙ্গে সবসময় একটা ছোট ঝোলা থাকে, তাতে প্রতিদিনের দরকারি কিছু জিনিসপত্র আর 2-1টা জামা কাপড় আর একটা খাতা ছাড়া কিছুই থাকে না। এই খাতায় ওনার পরিচিত সব আত্মীয়দের নাম, ঠিকানা আর বংশলতিকা লেখা থাকে। আমার বাবা সেখান থেকে আমাদের 8 পুরুষের নাম জেনে লিখে রেখেছেন। আমার নিজের জ্যাঠা যেহেতু বাইরে চাকরি করেন, তাই এই পরিবারে আমার গুরুগম্ভীর বাবার কথাই শেষ কথা। এমনকি এখানে থাকলে আমার নিজের জ্যাঠাও বাবাকে বিশেষ ঘাটান না। তবে নিতাই জ্যাঠা আমাদের এখানে আসলে কেসটা পুরো উল্টো হয়ে যায়। তখন বাবাও কেমন নিয়ে যায়। আর আমাদের মানে নিতাই জ্যাঠার বানর সেনাদের কাছে পুরো বাড়িটা তখন অভয়ারণ্য। জ্যাঠার একমাত্র ছেলে বুড়োদা তখন ক্লাস 9-এ পড়ে, আমি তখন ক্লাস 7, আমার ভাই ছোটন ক্লাস 3-র ছাত্র, আর আমার বোন বুলটি 5 বছর, তখনও স্কুলে যাওয়া শুরু করেনি। তবে হাবভাব এমন যেন কলেজে পড়ে। সেই নিতাই জ্যাঠা একদিন আমাদের বাড়ি এসে হাজির। অনেকদিন পর জ্যাঠা সেবার আমাদের বাড়িতে এলেন। সময়টা তখন শ্রাবণ মাস, ভরা বর্ষা। জ্যাঠা কবে আসবেন তার খবর কারোরই জানা থাকতো না। তবে উনি আমাদের বাড়ি আসলেই বাড়ি শুদ্ধ সবাই খুব খুশি হতো, বিশেষ করে আমরা ছোটরা। তখন সন্ধ্যাবেলায় আমাদের লেখাপড়া সব বন্ধ, খালি জ্যাঠার সাথে নানান মজার গল্প আর খাওয়া দাওয়া। তখন তো আর এখনকার মতো প্রাইভেট টিউশনের রমরমা ছিল না, নিজেরাই পড়তাম। শুধু অঙ্ক আর ইংরেজি কিছু আটকালে ভয়ে ভয়ে বাবার শরণাপন্ন হতাম। তাই জ্যাঠা আসলে, পড়া বন্ধ থাকলে বাবা আড়ালে গজগজ করলেও জ্যাঠার সামনে স্পিকটি নট। তাই সেদিন সন্ধ্যাবেলা নিতাই জ্যাঠা যখন হাঁক পারলেন, আরে কই হে, সব গেলে কোথায়? আমরা যত কচি কাচার দল ঘর থেকে ছুটে বেরিয়ে এলাম। তার ঠিক একটু আগেই ঝপ করে লোডশেডিং হয়ে চারদিক ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, যা সেই সময়ের নিত্য ঘটনা ছিল। মা তখন এক হাতে মাথার ঘোমটা আর এক হাতে হ্যারিকেন সামলাতে সামলাতে বেরিয়ে এসেছে। পেছন পেছন আমরা সবাই দেখি নিতাই জ্যাঠা মাথায় বিরাট ছাতা আর হাতে একটা বিরাট সাইজের কালবোস মাছ নিয়ে দরজায় দাঁড়িয়ে। মাছটার কানকোর দুপাশ থেকে একটা দড়ি ফাঁসের মতো জ্যাঠার বাম হাতে ঝুলছে, আর ডান হাতে ঝুলছে একটা বিরাট ছাতা। জ্যাঠার কাঁধে চিরপরিচিত সেই ঝোলা ব্যাগ। হ্যারিকেনের হলুদ আলোয় মাছের কালো গাটা চকচক করছে। আরে এসব আবার কেন আনতে গেলেন দাদা? মায়ের কথা শেষ হতে না দিয়ে জ্যাঠার হুঙ্কার, তুমি থামো তো বৌমা, মাছটা আমার ভাইপো ভাইজিদের জন্য এনেছি, তোমাদের ইচ্ছে না হলে কেউ না। আসছিলাম যখন দেখি
এক বেটা এই মাছটা ছিপ দিয়ে ধরে বিক্রির জন্য বসে আছে। কি মনে হলো কিনে নিলাম। জমিয়ে রাঁধ হতো আজ কালবোস মাছের কালিয়া। বহুদিন খায়নি কালবোস মাছ। তা আমার বানর সেনারা সব কই গেল? সব কটা ভদ্রলোক হয়ে গেল নাকি? কোনো সাড়া শব্দ পাচ্ছি না যে। আমরা সবেমাত্র একেবারে দল নিয়ে জ্যাঠার ডাক শুনে তার কাছে গিয়ে হামলা করেছি, এমন সময় বাবা বেরিয়ে এলেন। ধমক দিয়ে বললেন, এই, আরে মানুষটাকে ভেতরে ঢুকতে দিবি তো নাকি? বলতেই আমরা সবাই সরে দাঁড়ালাম। নিতাই জ্যাঠাও বৈঠকখানায় ঢুকে পড়লেন। মা মাছ নিয়ে ভিতরে চলে গেল। হাত মুখ ধুয়ে জ্যাঠা বৈঠকখানায় যখন বসলেন, আমরা 4 জন ছেলে মেয়ে ততক্ষণে বইপত্র গুটিয়ে মাদুর পেতে জ্যাঠার মুখে গল্প শুনবো বলে একেবারে তৈরি। ইতিমধ্যেই জেঠিমা নিতাই জ্যাঠাকে 1 কাপ চা দিয়ে বলে গেছে যে রান্নাঘরে তেলে ভাজা বানানো হচ্ছে, মুড়ি দিয়ে খাওয়া হবে। তারপর আরেকবার চাও দেবে। নিতাই জ্যাঠা তার নিজস্ব পরিচিত ভঙ্গিতে কাপ থেকে চা নিয়ে ডিশে ঢেলে সশব্দে চুমুক দিলেন। তারপর চোখ বুজে বললেন, ফার্স্ট ক্লাস। আমরা বুঝলাম জ্যাঠা আজ খোশ মেজাজে আছে, কারণ জ্যাঠা খুব খুশি থাকলেই এইরকমভাবে ফার্স্ট ক্লাস কথাটা বলেন। এর আগে এতক্ষণ টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, এবার ঝমঝমিয়ে বৃষ্টি নামল। জানালা দিয়ে আসা দমকা হাওয়ায় হ্যারিকেনটা দপদপ করছিল। মা ছুটে এসে জানালা বন্ধ করে দিল। আমরা জানি আজ আর আমাদের পড়তে বসা হবে না। এরপর জ্যাঠা আমাদের খবরাখবর নিতে লাগলেন। তার একটাই প্রশ্ন সবার কাছে, গত 6 মাসে কে নতুন কি করেছে। আমি আর ভাই নতুন সাইকেল শেখার কথা বললাম, যদিও আমি ফুল প্যাডেল শিখলেও ভাই পা পাচ্ছে না বলে টেকনিক্যাল কারণে ওই হাফ প্যাডেলে আটকে আছে। তবুও আমি এই বিষয়ে বিশেষ প্রতিবাদ করলাম না। বুলটি তার নতুন রান্নাবাটির সাহায্যে রান্না করা থেকে কাগজ কেটে পুতুলের জামা বানানোর লম্বা ফর্দ হাজির করল। জ্যাঠা মন দিয়ে সব শুনছিলেন আর মিটিমিটি হাসছিলেন। খালি বুড়োদা জুৎসই কিছু বলার মতো খুঁজে পাচ্ছিল না। এমন সময় জেঠিমা মুড়ি আর গরমাগরম তেলে ভাজা নিয়ে হাজির। বেগুনি, পিঁয়াজি আর আলুর বড়া। আমাদের জন্য একটা থালায় সব তেলে ভাজা, আর জ্যাঠার জন্য আলাদা একটা বাটিতে। আর 2 জায়গায় মুড়ি, একটা বড় বাটিতে জ্যাঠার জন্য আর একটা গামলায় আমাদের জন্য। জ্যাঠা একটা বেগুনি কামড়ে 1 মুঠো মুড়ি চিবোতে চিবোতে চোখটা বন্ধ করে আবারও বললেন, ফার্স্ট ক্লাস। তবে একটা ঝাল দেখে কাঁচা লঙ্কা হলে বেড়ে হতো। জেঠিমা জিভ কেটে এক্ষুনি দিচ্ছি আর আরও তেলে ভাজা আনছি বলে রান্নাঘরের দিকে চলে গেলেন। আমরাও ততক্ষণে হাত আর মুখ চালাতে শুরু করে দিয়েছি, বুড়োদা বাদে। বুড়োদা জুৎসই কি বলা যায় ভাবছিল। হঠাৎ বুড়োদা আমি ছিপ দিয়ে মাছ ধরেছি বলে চিৎকার করে উঠল এমনভাবে যেন এভারেস্ট চূড়ায় তেনজিং নর্গের সাথে উঠেছে। জ্যাঠা প্রশ্ন করেন, কত বড় মাছ? বুড়োদা সততার সাথে যে সাইজটা দেখালো তার মাপ 4-5 ইঞ্চির বেশি হবে না। আসলে নিতাই জ্যাঠার কাছে আমরা কেউ মিথ্যা বড়াই করার কথা ভাবতেও পারতাম না। টোপটা কি ছিল? জ্যাঠার প্রশ্ন। কেঁচো আর আটার গুলি। বুড়োদার উত্তর শুনে জ্যাঠা মুচকি হাসলেন। জেঠিমা আবার চা আর কাঁচা লঙ্কা নিয়ে হাজির হতে গল্পে ছেদ পড়ল। জ্যাঠা মুড়ি আর তেলে ভাজায় মন দিলেন। আমরাও সবাই হাত আর মুখ চালাচ্ছিলাম। গরম গরম তেলে ভাজা আর মুড়ি তখন অমৃত মনে হচ্ছিল। হঠাৎই বুলটি বেমক্কা প্রশ্ন করল, আচ্ছা জেঠু, তোমরা কোনোদিন মাছ ধরেছ? আমি? বলে জ্যাঠা হঠাৎ উদাস হয়ে গেলেন। তারপর বিষণ্ণ গলায় বললেন, এক সময় আমি অনেক মাছ ধরেছি।
তারপর বুড়ো কর্তার বয়সে এসে একটা ঘটনার পর আর মাছ ধরি না। বুড়োদাকে উনি মাঝে মাঝে বুড়ো কর্তা বলেন, আমাদের ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড় বলে। আমি বললাম, কোন ঘটনা জ্যাঠা, বলো না। বলবো বলবো, তবে তোরা ভয় পাবি না তো? না না, ভয় পাবো কেন? বেশ বীর দর্পে কথাটা বললেও বুলটি আমার গা ঘেঁষে বসল। শোন তাহলে বলি। আমি তখন ক্লাস 9-এ পড়ি। এই বুড়ো কর্তার বয়সী বা তার চেয়ে একটু ছোটই হবে। তখন আমার খুব মাছ ধরার নেশা ছিল। অনেক কষ্ট করে পয়সা জমিয়ে দামি হুইল, ছিপ আর সুতো কিনেছিলাম। আমার এক বন্ধু ছিল, বুঝলি, তার নাম ছিল বিশু। আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল সে। ওই তোরা যাকে বেস্ট ফ্রেন্ড বলিস, ওই আর কি। বিশু আমার পাশের গ্রামে থাকতো। ওই আমায় মাছ ধরা শিখিয়েছিল। তা বিশু একদিন খবর দিল ওদের গ্রামে নাকি টিকিট কেটে মাছ ধরার প্রতিযোগিতা হচ্ছে। 5 টাকা টিকিট। তখন 5 টাকার অনেক দাম। 5 পয়সায় কেউ দেয় না, তো 5 টাকা। তো যাই হোক, ওর কাকা নাকি টিকিট কিনেছে। আমাদের তো খুব মন খারাপ। ইস, একটা টিকিট যদি পেতাম। শনিবার বিকেলটা মন খারাপ নিয়েই কাটলো। রবিবার মাছ ধরার কম্পিটিশন। রবিবার ভোরবেলা বিশু আমার বাড়ি এসে হাজির। ওর কাকার নাকি শনিবার রাত থেকে খুব জ্বর, বিছানা ছেড়ে উঠতে পারছে না। তাই কাকা টিকিটটা আমাদের দিয়ে দিয়েছে। আমরা তো সেই বলতে গেলে একেবারে লাফাতে লাফাতে বাসি রুটি আর গুড় টিফিন কৌটায় বেঁধে আমার বাবার সাইকেলটা কাকুতি মিনতি করে চেয়ে নিয়ে প্রতিযোগিতার জায়গায় হাজির। প্রথমে তো আমাদের ঢুকতেই দিচ্ছিল না। শেষে কড়কড়ে 5 টাকার টিকিট দেখিয়ে ঢোকার অনুমতিটা পেলাম। ঢুকেই দেখি ইতিমধ্যেই বেশ কিছু লোক তাদের যন্ত্রপাতি নিয়ে হাজির। বিরাট বড় পুকুর, প্রায় ছোটখাটো দিঘিও বলা যেতে পারে। সেখানে পাড় ধরে ছড়িয়ে ছিটিয়ে প্রায় ওই 10-12 জন লোক হাজির। আমরাই সেখানে বয়সে সবচেয়ে ছোট। আমরাও চুপচাপ গম্ভীর মুখে একটা ফাঁকা জায়গা দেখে বটগাছের তলায় পুকুর পাড়ের একটা ছায়ায় বসলাম। যেহেতু আগে থেকে কিছু জানা ছিল না, তাই মাছের চারটাও কিছু রেডি করিনি। খালি কিছু ওই আটার গুলি আর কেঁচো নিয়ে চলে এসেছি। সেগুলোই টোপে গেঁথে ছিপটা ফেললাম। চার কি জ্যাঠা? বুলটি প্রশ্ন করল। চার কি? আচ্ছা বলছি। মাছ ধরার আগে জলে কিছু ভালো ভালো খাবার ফেলে মাছেদের কাছে ডাকতে হয়, একেই বলে চার। বলে জ্যাঠা মিষ্টি করে হাসলেন। এমন সময় মা আরেক কাপ চা এনে হাজির করলো। তার সঙ্গে আমাদের ধমক দিয়ে বলল, কিরে, তোরা জ্যাঠাকে একটু বিশ্রাম করতে দিবি না নাকি? বুলটি এবার সঙ্গে সঙ্গে বলে উঠল, আমরা এখন চারের গল্প শুনছি। তারপর কি হলো জ্যাঠা? বুড়োদা জিজ্ঞাসা করল। তারপর আর কি, অনেকক্ষণ কেটে গেল, ফাতনায় কোনো টান পড়ল না। শুধু আমরা নই, আর সবাই দেখি বসে আছে, কারোরই ছিপে কিছুই ধরা পড়ছে না। এরপর বেলা বাড়ল, ইতিমধ্যে খিদেও পেয়ে গেছে। সকালে আমরা দুজনেই বিশেষ কিছু খেয়ে আসিনি। বিশুর প্রস্তাব মতো ছিপ রেখে রুটি গুড় খেয়ে নিলাম। ও একজনের কাছ থেকে গেলাসে করে জল নিয়ে এলো। ভদ্রলোক কলকাতা থেকে গাড়ি করে এখানে মাছ ধরতে এসেছেন। সঙ্গে পেতে ঝুড়িতে অনেক খাবার, ফ্লাক্সে চা আর বোতলে জল এনেছেন। আমাদেরও উনি খাবার দিতে চাইলেন, আমরা রাজি হলাম না। শেষে কমলা লেবু দিলেন 2টো, নিলাম। তখন সবে ঠান্ডা পড়তে শুরু করেছে। আমাদের বাজারে তখনও কমলা লেবু ঢোকেনি। যাই হোক, খাওয়া দাওয়া সেরে আবারও ছিপ নিয়ে বসলাম। এভাবে অনেকটা সময় কেটে গেল। চারিদিকের আলো বেশ কিছুটা কমেও গেছে ততক্ষণে।
ভদ্রলোক দেখি সব গোটাতে শুরু করেছেন। আমরা ছিপ ফেলে এগিয়ে গেলাম ওনার দিকে। বিশু জিজ্ঞাসা করলো, কি আর মাছ ধরবেন না? ধুর, এখানে সেই এক চিটিং বাজে কারবার। এখানে কারো মাছ উঠবে না। কেন? ওসব আমার জানা আছে, তোমরা সেসব বুঝবে না। কেন, কি হয়েছে কাকু? শুনেছি এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে, রুই, কাতলা, মৃগেল, কালবোস। বিশু বলল, আরে, এরা আগের রাতেই মাছেদের প্রচুর খাবার দিয়ে দিয়েছে। সেই সব খেয়ে মাছেদের পেট ভর্তি। আর তো গেলে শুধু শুধু লোক ঠকানোর জন্য কম্পিটিশন করছে, যত সব চিটিং বাজ। আর কোনোদিন এখানে মাছ ধরতে আসবো না। বলে গজ গজ করতে করতে ভদ্রলোক হুইলের সুতোয় চাকা ঘোরাতে লাগলেন। এরপর সব গুটিয়ে ভদ্রলোক আরও গজ গজ করতে করতে চলে গেলেন। একটু বাদে দেখি প্রায় সব লোকই তাদের জিনিসপত্র গুটিয়ে চলে যাচ্ছে। খানিক বাদেই বেরোবার মুখে একটা ঝামেলা শুরু হলো। পুকুর মালিক আর তার লোকজনের সাথে যারা টিকিট কেটে মাছ ধরতে এসেছে তাদের মধ্যে ঝগড়া বেঁধে গেল। বিশু সেটা দেখে বলল, দাঁড়া, এখন বেরোবো না, ঝামেলা কাটুক, তারপর বেরোবো। সেই ফাঁকে চল আরেকবার চেষ্টা করি। এখন আর কেউ নেই, শুধু আমরা আছি। দেখি এই সুযোগে যদি মাছ টোপ গেলে। কথাটা আমার বেশ পছন্দ হলো। আমি আবারও নতুন টোপ গেঁথে পুকুরে যত দূরে সম্ভব ফেলা যায় ছিপটা ফেললাম। একটু পরেই ঝুপ করে সন্ধ্যা নেমে এলো। আশপাশটা ক্রমশ ঠান্ডা হয়ে এলো। একটু পরেই আমরা দেখলাম একটা কুয়াশার স্তর পুকুরের জলের উপর ভাসছে। পুকুরের ওপারটা দেখাই যাচ্ছে না প্রায়। হঠাৎ এমন সময় দেখলাম কালো চাদরে মুখ ঢাকা একটা লোক আমাদের পাশে হাজির হয়েছে। আমরা প্রথমে চমকে উঠে ভয় পেলেও দেখি লোকটা চাদরের ভেতর থেকে শাল পাতায় মোড়া একটা ঠোঁয়া আমাদের দিকে বাড়িয়ে দিল। লোকটার দেওয়ার শাল পাতার মোড়কটা হাতে নিয়ে বিশু সেটা খুলতেই সুন্দর একটা মিষ্টি গন্ধ ভেসে এলো আমাদের নাকে। বিশু মোড়কটা নাকের কাছে এনে গন্ধটা শুকে নিয়ে বলল, মহুয়া, পিঁপড়ের ডিমের টোপ, আরও অনেক কিছু আছে, কিন্তু সেগুলো চিনতে পারছি না। এই দুটো চিনি, কারণ কাকা টোপ বানানোর জন্য অনেক দাম দিয়ে এগুলো কিনে আনে। আমি তাড়াতাড়ি টোপ গেঁথে পুকুরে ফেললাম। প্রায় অন্ধকারে নিশাচরের মতো ফাতনার দিকে তাকিয়ে রইলাম দুজনে। হঠাৎ বিশু চেঁচিয়ে উঠল, ফাতনা ডুবেছে, নিতাই সুতো ছাড়। আমি সঙ্গে সঙ্গে ওর কথা মতো সুতো ছাড়তে লাগলাম। মাছটা বেশ বড়ই মনে হলো, সারা পুকুরে ছুটে বেড়াচ্ছে। আমিও সেই মতো সুতো ছাড়ছি। তবে এর মধ্যেই আমি রীতিমতো ঘামতে শুরু করেছি। এর আগে এত বড় মাছ কোনোদিনও আমার ছিপে গাঁথেই নিত। এবার বিশু আমার হাত থেকে ছিপটা নিয়ে নিল। মাছ ধরায় ওই আমার গুরু, তাই আমিও আর আপত্তি করলাম না। এরপর সে মাছটাকে খেলাতে লাগলো, কখনো সুতো ছাড়ে, কখনো হুইল গোটায়। এইভাবে বেশ কিছুক্ষণ চলল। এদিকে আবার অন্ধকার ঘনিয়ে এসেছে। আমার তখন ঘাম বসে গিয়ে শীত শীত করছে রীতিমতো। আর বিশুও দেখছি ঘামতে শুরু করেছে। তবে ও পাকা মাছ শিকারী। শেষে অনেক কসরত করে এক সময় বিশু মাছটাকে ডাঙায় তুলল। প্রায় 2 সেরের মাছ। 2 সের মানে আজকালকার ওই 2 কেজির কালবোস। গায়ে শ্যাওলা ধরে কালচে সবুজ রং হয়ে গেছে। বিশু বলল মাছটা পাকা। এরপর ছটপট করতে থাকা মাছটাকে থলেতে ভরে ফেললো ও কায়দা করে। আমায় সব গুটিয়ে নিতে ইশারাও করলো। সব গুটিয়ে চুপচাপ দুজনে বাইরেও বেরিয়ে এলাম। দেখলাম গেটে বা বাইরে কেউ নেই। ওই ঝামেলার মধ্যে আমাদের কথা সবাই ভুলেই গেছিল বোধহয়। চাদর মুড়ি দেওয়া লোকটাকেও আর দেখতে পেলাম না আশেপাশে। রাত হয়ে যাচ্ছে দেখে সাইকেলের পিছনে বিশুকে বসিয়ে সাইকেলের প্যাডেলে চাপ দিলাম। বিশুর বাড়ির সামনে এসে বিশুকে নামিয়ে দিলাম। ও বলল, ভাই, মাছটা তুই বাড়ি নিয়ে যা। আমি আপত্তি করলাম, কিন্তু ও শুনল না। বলল,
কাল স্কুল থেকে ফিরে তোর বাড়িতে তোর মায়ের হাতে মাছের কালিয়া খাবো। আমার তো মা নেই, এত রাতে আমি এই মাছ নিয়ে কী করবো বল? পারলে তোর মাকে বলিস মাছ ভাজা কয়েক পিস আমায় দিয়ে দিতে, বাবাকে দেবো। মা মরা ছেলেটার কথায় আমি আর আপত্তি করলাম না। ওর মা কয়েক বছর হলো মারা গেছেন, আর ওর বাবা খুব রাগী আর কিপটে। প্রায় আমার মা স্কুল থেকে বেরার পর ওকে আমার সাথে বসিয়ে খাওয়ায়। আমি আর কিছু না বলে সাইকেলের প্যাডেলে চাপ দিলাম। বলে নিতাই জ্যাঠা একটু থামলেন। এমন সময় জেঠিমা সেকেন্ড রাউন্ড তেলে ভাজা নিয়ে ঢুকলেন। একটা বড় থালায় গরম গরম তেলে ভাজা নামিয়ে দিয়ে গেলেন। বুলটি বলল, তারপর জেঠু তোমরা খেলে সেই মাছ? সে আর হলো কই। জ্যাঠা হতাশ গলায় উত্তর দিল। আমি প্রশ্ন করলাম, কেন সেই মাছ তুমি খাওনি? জ্যাঠা সাবধানে একটা আলুর বড়ায় কামড় দিয়ে সামান্য ফাঁক করে ফু দিয়ে ভেতরের গরম বাষ্পটাকে বেরোতে দিয়ে বললেন, এই বাড়ি তো আসল গল্প শুরু। তারপর হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। এরপর যেন কোন সুদূর অতীতে চলে গিয়ে বললেন, আমি তো বিশুকে ওর বাড়িতে নামিয়ে দিয়ে জোরে সাইকেল চালাচ্ছি। তখন তো এখনকার মতো রাস্তায় আলো টালো বিশেষ থাকতো না, তার উপরে গ্রামের রাস্তা। সেদিন কুয়াশাও পড়েছিল বেশ, ফাঁকা রাস্তা। সন্ধ্যার পর লোকজনও বাইরে বিশেষ নেই। এই সময় গ্রামের অধিকাংশ লোকজনই ঘরের দরজা বন্ধ করে বসে থাকত। রাস্তার দুপাশে প্রচুর গাছপালা, তাই অন্ধকারটাও বেশ ঘন বলেই মনে হচ্ছে। রাস্তার ধারের ঝোপঝাড়ে চোনাকি জ্বলছে মিটমিট করে। এমন সময় হঠাৎ দেখি রাস্তায় একটা লোক আমার সাইকেলের সামনে চলে এসেছে। আচমকা ব্রেক কষায় আমি সাইকেল সমেত রাস্তার ধারে হুমড়ি খেয়ে পড়লাম। কোনো রকমের টাল সামলে সাইকেলটা সোজা করে দেখি এ তো সেই লোকটা, সর্বাঙ্গে কালো চাদর মুড়ি দেওয়া। লোকটা এবার চাদর থেকে তার ডান হাতটা বার করে হাত পেতে দাঁড়িয়ে রয়েছে। ভঙ্গিটা এমন যেন কিছু একটা চাইছে। ভাবলাম ও বোধহয় ওর দেওয়া টোপটা ফেরত চাইছে। আমি তাড়াতাড়ি থলে থেকে ওর দেওয়া শালপাতায় মোড়া বাকি টোপটা ওর হাতে দিলাম। আমাদের তো ওই একটুখানি লেগেছিল, বাকিটা পুরোই রয়ে গিয়েছিল। লোকটার হাতে শালপাতার মোড়কটা দিতেই সে হাতের তালুখানা কাত করে মোড়কটা ফেলে দিল। বুঝলাম ও অন্য কিছু চায়। আমার প্যান্টের পকেটে একটা সিকি আর একটা ওই কাঁচা টাকা ছিল। পৌষ সংক্রান্তিতে ঘড়ি লাটাই কিনবো বলে অনেক কষ্টে জমিয়েছিলাম। প্রথমে সিকিটা দিলাম ওর হাতে, ও সেটা ছুঁড়ে ফেলে দিল। বুঝলাম সিকিটা ওর পছন্দ হয়নি। এরপর অনিচ্ছা সত্ত্বেও ওই 1 টাকার কয়েনটা ওর হাতে বাড়িয়ে দিলাম। এবার লোকটা 1 টাকার কয়েনটা আমার হাতে ফেরত দিয়ে দিল। এই সময় ওর হাতটা আমার হাতে ঠেকলো। বাপ রে বাপ, লোকটার হাতটা কি ঠান্ডা! লোকটা এবার আমার মাছের থলির দিকে ওর তর্জনী নির্দেশ করলো। তার মানে ও আমার মাছটা চায়। সে কি করে হয়? না না না, আমার ধরা প্রথম এত বড় মাছ আমি ওকে কিছুতেই দেব না। চট করে কয়েনটা পকেটে ঢুকিয়ে লোকটাকে প্রায় ধাক্কা মেরে সাইকেলে লাফিয়ে উঠলাম। প্রাণপণে দিলাম প্যাডেলে চাপ। সাইকেলে জোর প্যাডেল করে ঘাড় ঘুরিয়ে দেখলাম রাস্তার মাঝখানে লোকটা দাঁড়িয়ে আছে। এই অন্ধকারেও ওর জল জলে চোখের দৃষ্টি আমি লক্ষ্য করলাম। আমার মেরুদণ্ড দিয়ে তখন একটা ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। বাতাস রীতিমতো ঠান্ডা হলেও আমি তরতর করে ঘামছি। এইভাবেই প্রাণপণে জোরে প্যাডেল করলাম কিছুক্ষণ। পথ যেন শেষই হচ্ছে না, সাইকেলটা যেন ভারী হয়ে গেছে মনে হচ্ছে। হঠাৎ টের পেলাম আমার সাইকেলের ক্যারিয়ারে কে যেন বসে আছে। ঘাড় ঘুরিয়ে দেখার সাহস হচ্ছে না, অথচ বেশ বুঝতে পারছি ক্যারিয়ারে কেউ একজন বসে আছে। তার গায়ে যে একটা চাদর আছে সেটাও বেশ টের পাচ্ছি। এদিকে ভয়ে সাইকেলও থামাতে পারছি না। এমন সময় আমার মাথায় একটা বুদ্ধি এলো।
কি বুদ্ধি? আমি ভয়ে ভয়ে প্রশ্ন করলাম। আমি বাম হাতে সাইকেলের হ্যান্ডেল ধরে সাইকেল চালাতে চালাতে অন্য হাতটা সামনে রাখা ব্যাগের মধ্যে ঢুকিয়ে মাছের লেজটা ধরে মাছটা বার করে পিছন দিকে ছুঁড়ে দিলাম। পরিষ্কার টের পেলাম সাইকেলের পেছনে বসে থাকা লোকটার ওজন হালকা হয়ে গেল। আমি স্পষ্ট বুঝতে পারলাম সাইকেলের ক্যারিয়ারে আর কেউ বসে নেই। কোনো রকমে সাইকেল চালিয়ে বাড়িতে এসে বিছানায় শুয়ে পড়লাম। সেই রাতেই আমার ধুম জ্বর এলো। 3 দিন জ্বরের ঘরে ছিলাম, ভুলভাল বকছিলাম। মা সারা রাত কপালে জলপট্টি করেছিল। 4 দিনের দিন আমি একটু সুস্থ হলাম। সেদিন বিকেলে বিছানায় শুয়ে আছি, শরীর খুব দুর্বল। বিশু এলো, সব বললাম ওকে। বিশু কিছুই বলল না। মা ওকে কটা নারকেল নাড়ু দিল, সেগুলো না খেয়ে পকেটে ঢুকিয়ে হন্তদন্ত হয়ে চলে গেল। পরদিন সকালে আবার এসে হাজির সে। আমার ঘরে সোজা ঢুকে ছিটকিনি তুলে আমার বিছানায় বসল। তারপর ফিসফিস করে বলল, আচ্ছা, তুই সেদিন মেছো ভূতের পাল্লায় পড়েছিলি? ওর নাম মেছো জগা, আমাদের গ্রামেই থাকতো। মাছ ধরার পাকা শিকারি বলতে পারিস। এমন তো বানাতো, মাছ না গিলে পারতো না। ও বছর 2 হলো মারা গেছে। এই পুকুরে বরাবর চ্যাম্পিয়ন হতো মাছ ধরার কম্পিটিশনে। মরে গিয়েও ও মাছ ধরা সেই নেশা ছাড়তে পারেনি। সবাই বলে মেছো জগা নাকি মারা গিয়ে মেছো ভূত হয়ে গেছে। এই পুকুরে গত 2 বছর থেকে আর কারো ছিপে মাছ ওঠে না। গত বছর একজন আমাদের মতোই একটা বড় কালবোস মাছ পেয়েছিল সন্ধেবেলা, কিন্তু সে নাকি সেই মাছ নিয়ে বাড়ি যেতে পারেনি, রাস্তায় হার্ট অ্যাটাকে মারা যায়। সব থেকে অবাক কথা, লোকটা মারা যাওয়ার পর সেই মাছটাও আর তার কাছে পাওয়া যায়নি। ভাগ্যিস তুই মাছটা ছুঁড়ে ফেলে দিয়েছিলি, না হলে। এই পর্যন্ত বলে চুপ করে যায় বিশু। সব শুনে আমার দেহ কাঠ হয়ে গেছে। এমন সময় মা বাইরে থেকে দরজা ধাক্কাতে শুরু করলো। বিশু গিয়ে দরজাটা খুলে দিল। দেখলাম মা লুচি তরকারি নিয়ে হাজির। বলে নিতাই জ্যাঠা চুপ করলেন। এমন সময় বুড়োদা হঠাৎ বলে ওঠে, আমি হলে কিছুতেই মাছটা দিতাম না, মরে গেলেও না। জ্যাঠার মুখটা কথাটা শুনে কালো হয়ে যায়, কিন্তু মুখে কিছু বলেন না। বুলটি তখন বলে ওঠে, তুই বেশি বড় বড় কথা বলিস না বদ্দা। সেদিন তো রাতে বাথরুম যাওয়ার সময় আমায় বলছিলি দরজার কাছে দাঁড়াতে। কত সাহসী নাকি তুই! কথাটা শুনে বুড়োদা ছাড়া সবাই হো হো করে হেসে উঠল। এমন সময় হঠাৎ সারা ঘর আলোয় ভরে গেল। কারেন্ট চলে এসেছে। জেঠিমা এরপরই ঘরে ঢুকে ঘোষণা করলেন রান্না প্রায় শেষের দিকে। মা বললেন, ও দাদা, আপনার কথা মতো মাছের কালিয়া করেছি, আপনি খাবেন? চলুন, সবাইকে একসাথেই খেতে দেব। খেয়ে দে এবার আপনি একটু বিশ্রাম নিন। এরপর রাতের খাওয়া শেষ করে শুয়ে পড়লাম। আমাদের বৈঠকখানাতেই জ্যাঠা শুলেন। অতিথি আসলে ওই ঘরেই শুতে দেওয়া হয়। বাইরে তখন প্রচণ্ড ঝড়ের দাপট, আর তার সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আমরাও এই ঠান্ডা আবহাওয়ায় বৃষ্টির শব্দ শুনতে শুনতে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। একটু বাদে হঠাৎ বাইরের দরজায় ধাক্কার আওয়াজে বাড়ির সবাই জেগে উঠল। বাবা পাড়ার চেনা লোকের গলার আওয়াজ পেয়ে দরজা খুললেন। আমরা দেখলাম খাকি পোশাক পরা 2জন পুলিশ আর পাড়ার কিছু লোকজন দরজায় দাঁড়িয়ে। পাশের বাড়ির হারাধন কাকু বাবার কাছে এসে চাপা গলায় কি যেন বলল। বাবা শুনে গম্ভীর হয়ে গেলেন। তারপর বললেন, বুড়ো, নিতাইদাকে একটু ডাকতো। আমি আর বুড়োদা জ্যাঠার ঘরের দিকে ছুটলাম। গিয়ে দেখি দরজা হাট করে খোলা। ঘরে কেউ নেই, বিছানা টান টান করা। কেউ যে এই ঘরে ছিল তার কোনো চিহ্নই নেই।
এমনকি জ্যাঠার ঝোলা ব্যাগটাও নেই। বাইরে এসে বাবাকে সে কথা জানাতেই বাবা গম্ভীর হয়ে গেলেন। বাইরে তখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, তাই বাবা একটা ছাতা আর টর্চ নিয়ে পুলিশ আর পাড়ার লোকজনদের সাথে বেরিয়ে গেলেন। মা জেঠিমাদের কোনো প্রশ্নের উত্তর দিলেন না। বাবা বেরিয়ে যাওয়ার পর আমি আর বুড়োদা আরেকটা বড় ছাতা আর হ্যারিকেন নিয়ে বাবাদের দলটার পিছু নিলাম। দাদার হাতে ছাতা আর আমার হাতে হ্যারিকেন। সত্যি বলতে গেলে কি, আমার মা আর জেঠিমাই আমাদের পাঠিয়েছিলেন কি হয়েছে জানার জন্য। আমরা দুজনে দলটার পিছু পিছু চললাম, তবে বাবার চোখে পড়লে মুশকিল, তাই একটু দূরত্ব বজায় রেখেই চললাম আমরা। আমাদের যে ভয় করছিল না তা নয়, তবে তার থেকে কৌতূহল ছিল বেশি। গ্রামের এই রাস্তাটা কিছুটা যাবার পর দুভাগ হয়ে গেছে। একদিকটা বাস স্ট্যান্ডের দিকে, আরেকটা দিক অন্য গ্রামে যাওয়ার রাস্তা। বাস স্ট্যান্ডের দিকের রাস্তার ধারে একটা বড় বট গাছ আছে। সবাই সেখানে দাঁড়িয়েই বাসের জন্য অপেক্ষা করে। সেখান থেকে একটু দূরে এগিয়ে রাস্তার ধারের একটা জায়গার দিকে একজন পুলিশ অফিসার দিক নির্দেশ করলেন। সবাই সেখানে গিয়ে হাজির হলো। এখানে আলো খুব কম। পুলিশ অফিসার তার জোরালো টর্চের আলো ফেললেন সেখানে। আমরাও তাদের পেছন পেছন পা চালিয়ে সেখানে গিয়ে হাজির হলাম। বাবাও তার টর্চের আলো সেদিকে ফেললেন। দেখি নিতাই জ্যাঠা রাস্তার কাদার মাঝে পড়ে আছে উপুর হয়ে। এক পাশে সেই ঝোলা ব্যাগটা পড়ে আছে। ভিড়টা ক্রমশ ওনার দেহটার দিকে এগিয়ে চলল। আমিও ভিড়ের মাঝে উকি মেরে দেখলাম জ্যাঠার চোখ দুটো ঠেলে বাইরে বেরিয়ে এসেছে, যেন কোনো কিছু দেখে খুব ভয় পেয়েছেন। ডান হাতে পাশে ছাতাটা উল্টো হয়ে খোলা অবস্থায় পড়ে আছে। বাম দিকের হাতটা বুকের কাছে জড়ো করা। বাম হাতের থেকে একটা দড়ি বেরিয়ে আছে। দড়ির নিচে একটা কালবোস মাছের মাথা। মাছটার বাকি অংশটা নেই, কে যেন টেনে ছিঁড়ে নিয়েছে বাকি অংশটা। দেখে বোঝাই যাচ্ছে কেউ ওনার কাছ থেকে মাছটা কেড়ে নেওয়ার সময় উনি প্রবল বাধা দিয়েছিলেন। পুলিশ অফিসার বললেন, লোডশেডিংয়ের পর আজ সন্ধ্যা থেকেই রাস্তায় বিশেষ কেউ আসেনি। ঘণ্টাখানেক আগে একজন এই রাস্তা দিয়ে যেতে গিয়ে ওনাকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। আমরা এসে খোঁজখবর শুরু করি। প্রথমে কেউই ওনাকে চিনতে পারছিল না। শেষে আপনার পাশের বাড়ির হারাথন বাবু ওনাকে চিনতে পারেন, আপনাদের আত্মীয় বলেন। উনি নাকি মাঝে মাঝেই আপনাদের বাড়িতে আসেন। এরপর আমরা হারাধন বাবুকে নিয়ে আপনার বাড়িতে যাই। পরের সব ঘটনা তো আপনি জানেন। ওখানে দাঁড়িয়ে আমরা তখন ভয়ে কাঁপছি। দাদা অঝোর ধারায় কাঁদতে শুরু করে দিয়েছে। আমার গলা বুঝে এসেছে কান্নায়। এই প্রথম সামনে থেকে আমি কোনো মৃতদেহ দেখলাম। কি করব বুঝতে পারছি না। এমন সময় আমাদের দেখতে পেয়ে বাবা আমাদের ধমকে বাড়ি পাঠিয়ে দিল। আমরা পাড়ার একজনকে সঙ্গে করে বাড়ি ফিরে আসি। আস্তে আস্তে ভাবতে থাকি, নিতাই জ্যাঠা যদি সন্ধ্যাবেলায় মারা গিয়ে থাকে, তবে সেদিন আমাদের বাড়িতে কে এসেছিল? আজও আমার কাছে এটা একটা রহস্য হয়ে থেকে গেছে। তোমাদের কি মনে হয়? বলে টোটনদা থামল। আমি বললাম, আমার মনে হয় তোমার জ্যাঠা আবার সেই ওই মেছো ভূতের পাল্লায় পড়েছিলেন। উনি বোধ হয় এবার আর মাছটা দিতে চাননি, কিন্তু প্রশ্ন হলো উনি মাছটা পেলেন কোথায়? বিশ্বনাথ দা বললেন। আমি বললাম, কেন? উনি তো একজনের থেকে মাছটা কিনেছিলেন। সে নাকি ছিপে ধরেছিল মাছটা, মনে নেই? পুলিশের কথা অনুযায়ী নিতাই জ্যাঠা নাকি সন্ধ্যার দিকে মারা যায়। আবার এদিকে টোটনদার বাড়িতে রাতে উনি নাকি খাওয়া দাওয়াও সারেন। তাহলে নিতাই জ্যাঠা যদি মারা গিয়েই থাকে, তবে টোটনদার বাড়িতে কে এসেছিল? নিতাই জ্যাঠার ভূত? রাজর্ষির প্রশ্ন শুনে টোটনদা বিমর্ষ মুখে তাকায়।
জানি না, তবে সেই ঘটনার পর আর আমি কোনোদিন কালবোস মাছের কালিয়া খাইনি। বলে চুপ করে যায় টোটনদা। আরে কালিয়া না খাও, ভাজা তো খাবে। আজ রাতে খিচুড়ি করতে বলে দিয়েছি বুড়িদিকে, সাথে কালবোস মাছ ভাজা। বলে ওঠে শান্তনু। আমরা সবাই একসাথে বলে উঠলাম, আবার খিচুড়ি? বাইরে তখন শ্রাবণ ধারা নতুন করে নেমেছে। টোটনদা কিছু না বলে উদাস দৃষ্টিতে জানালা দিয়ে তাকিয়ে থাকে বৃষ্টিমুখর পৃথিবীর দিকে। শুনছিলেন সাগর কুমার পাঠকের কলমে মেছো ভূতের খপ্পরে। আজকের গল্পের সূত্রধার আমি অভিক, গল্প পাঠে প্রীতম, মুখ্য চরিত্রে পার্থ অরণ্যদেব, অভিক, দিব্যেন্দু গোস্বামী, সৌরভ রায়, শুভ ধর, প্রভাকর, দিব্যেন্দু দাস এবং বর্ণালী। শব্দ সংযোজনে সঞ্চারী। আবহ নির্মাণ কৌশিক বসু। প্রচ্ছদ নির্মাণ রাকিব ফ্রম গল্পাসুর ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে আগামী আর একটি গল্পে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখুন, কারণ তাহলেই আপনি আমাদের গল্পের নোটিফিকেশন পেয়ে যাবেন আপনার ডিভাইসে। ধন্যবাদ, ভালো থাকবেন।